দেখছেন জঙ্গলমহল 24/7, রাত দিন 7 দিন সঙ্গে থাকে এগিয়ে রাখে। আমাদের এমপির কাছেও দেখছি, মানে আপনার ইয়েতেও আছে, এই বিষয়টা একটু যদি বলেন। আজ 25শে জুন 45 বছর আগে এই দিনে জরুরি অবস্থা জারি হয়েছিল। তার কারণ তখন ইন্দিরা গান্ধীর নেতৃত্বে কংগ্রেস সরকার ছিল। তার যে নির্বাচন সেটা আদালতের রায়ে অবৈধ ঘোষণা হওয়ার পরে ক্ষমতায় থাকতেই হবে, গণতন্ত্রকে হত্যা করে হোক, যেভাবে হোক। সেই জন্য দেশে জরুরি অবস্থা জারি করে সমস্ত বিরোধী নেতৃবৃন্দ, অনেক নামি নামি সামাজিক কার্যকর্তা, তাদেরকে পর্যন্ত গ্রেপ্তার করেছিল। আর স্মরণ করিয়ে দিই, সেই সময়ে আমাদের আজকের মুখ্যমন্ত্রীর বয়স ছিল 20 বছর, এবং ওই 20 বছর বয়সে তখন ওনার রাজনৈতিক জীবন 5 বছর হয়ে গেছিল। এই গণতন্ত্র হত্যার যে ষড়যন্ত্র, তার মধ্যেও কিন্তু উনি একজন জড়িতই ছিলেন। এবং সে সময় উনি এতটা রাজনীতিতে জড়িত, ওই সময় তার 6 বছর পরে পশ্চিমবঙ্গের কংগ্রেসের মহিলা সংগঠনের নেতৃত্বের অধিকারী হয়েছিল। কাজেই বর্তমান মুখ্যমন্ত্রী শুরু থেকেই যে মানসিকতা, সেটা আমরা এর থেকেই বুঝতে পারি। আর তাই আমরা আজকে সারা ভারতবর্ষব্যাপী এই কালা দিবস, এটা মানে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এবং বিভিন্ন সামাজিক সংগঠন পালন করেছে, এই জন্য যাতে ভবিষ্যতে কখনো আর কেউ এরকম কিছু না করতে পারে। সমাজকে জাগ্রত রাখা, সমাজের সেই ইতিহাসকে স্মরণ রাখা, যে সে কি ভয়ঙ্কর লড়াই হয়েছে। আর সেই লড়াইয়ে কিন্তু এমনকি যারা 34 বছর শাসন করেছে, তারা পর্যন্ত ওই সময় একেবারে ইঁদুরের গর্তে লুকিয়েছিল। তারপরে যখন সমস্ত লড়াই আন্দোলন করে যখন এমন একটা পরিস্থিতি এলো যে কেন্দ্রীয় সরকার ঘোষণা করলো যে নির্বাচন হবে, এই নির্বাচন হবে বলাতে তখন তারা আবার জেগে উঠলো। তাদের সাংগঠনিক একটা ধাঁচা ছিল, তখন জনতা পার্টির ঘাড়ে পা রেখে নিজেদের আবার প্রতিষ্ঠিত করে ৭৭ সালে এসেছিল। সাংবাদিকরাও সেই সময় বাদ যায়নি। আমাদের পুরুলিয়া প্রচুর তখন বরুণ সেনগুপ্তকে রাখা হয়েছিল, গৌর কিশোর ঘোষ, এনারা সব পুরুলিয়াতে ছিলেন। তো আজকে মূলত আমরা এসেছি, আজকে আপনারাও দেখছি জানেন না, পুরুলিয়াতে আজকে অ্যানুয়াল বাজেট পেশ হচ্ছে। আমাদের কাছে খুব অবাক লাগলো যে এই অ্যানুয়াল বাজেট হচ্ছে, অথচ তার পত্র আমাদের পুরুলিয়া জেলার সাংসদের কাছে পৌঁছলো না। আপনারাও জানেন না, এটা হচ্ছে চিঠি। আপনাদের কপি দিয়ে দেবো। তো এইরকমভাবে একটা বাজেট পেশ করা হয়েছে বলে, আর সেই বাজেটের কোনো পরিকল্পনা নেই, কোনো চিন্তা ভাবনা নেই। তো সেই জন্য আমরা এই বাজেট বয়কট করেছি, যাইনি। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের যে প্রশ্ন, আমাদের 15টি প্রশ্ন আছে, এগুলো আপনাদের দিয়ে দেবো। মূল কথা, মূল বিষয় হচ্ছে কোনো প্রায়র ইন্টিমেশন দেওয়া হলো না মিটিংয়ে। বাজেটের একটা বাজেট কমিটি হতে হয়, বাজেট কমিটি হয়ে সেই বাজেটের লক্ষ্য কি, তারা একটা খসড়া বাজেট তৈরি হবে কী ওপর ভিত্তি করে। আর সেটা দেওয়ার আগে 18-19-এর বাজেটে, 19-20-র বাজেটে কি খরচ হয়েছে, তার কতটা ইউটিলাইজেশন হয়েছে, কতটা টাকা পড়ে আছে, আর তার অডিট হয়েছে কিনা, সমস্ত পঞ্চায়েতে ব্লকে অডিট হয়েছে কিনা, এই রিপোর্টটা তো চাই। তাহলে কি বলছেন, বিরোধীদের বাদ দিয়ে বাজেট? নিশ্চিতভাবে। আপনার জেলার ক্ষেত্রেও কি একই হয়েছে? আমার জেলায় তো এখনো ঘোষণাই হয়নি। আমার জেলায় গতকাল আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে ফোন করে এসেছি, তারা এখন তো অ্যানুয়াল বাজেটের কথা ভাবতেই পারছে না, মাথায় নেই, মাথার মধ্যেই চলে গেছে। আপনাকে খামবন্দি চিঠি আপনি যেটা খুললেন, এটা কবে পেয়েছেন? এটা আমি পেয়েছি সম্ভবত 4 দিন আগে হবে।
এটাই কি আপনাকে আমন্ত্রণ জানার ঠিক? হ্যাঁ, আমন্ত্রণ জানানো চিঠি ওইভাবেই একেবারে সকলের সঙ্গে একসঙ্গে করে। কিন্তু পুরুলিয়া সাংসদ আপনার কাছে আপনি সেই জন্যই তো, আরে যেখানে 9টা বিধানসভার মধ্যে 7টা বিধানসভার সাংসদ তার কাছে পৌঁছচ্ছে না, তার মানে কি? মানে পুরো বিষয়টাই অন্ধকারে রাখি। হ্যাঁ, তার নাম দেওয়া আছে, মানে এমপিকে বাদ দিয়ে তার নাম দেওয়া আছে এখানে, এই সাংসদের নাম দেওয়া আছে। অনুলিপি জ্ঞাতার্থে প্রেরিত হলো, অনুলিপি জ্ঞাতার্থে প্রেরিত হলো। তো এই বাজেটের জন্য এখন মনে হচ্ছে একটা কমিটি হওয়া উচিত, একটা খসড়া বাজেট তৈরি হওয়া উচিত, এবং কোন কোন মানে ক্ষেত্রে আগের বছর কত খরচ হয়েছে এবং কি টাকা পড়ে আছে, এবং বিষয় তো অনেক আছে। বিষয় হচ্ছে আপনাদের বলি, গত 5 বছরে এক একটি জেলা কেন্দ্রীয় সরকারের মানে 5 বছরের যে প্ল্যানিংয়ে যে টাকা দেওয়া হয় সেটা গতবারের মানে তার আগে 2010 থেকে 15-তে মনমোহন সরকার যা দিয়েছিল প্রায় তার 3 গুণ টাকা দেওয়া হয়েছে। 4,48,714 টাকা। সেটা যদি হয় তাহলে প্রায় 20,000 কোটি টাকার পাওয়ার কথা। তার মানে প্রতি বছর 4,000 কোটি টাকা পাওয়ার কথা। তার উন্নয়ন কোথায়? তবে তা সত্ত্বেও বলবো, আমার কাছে যে ইনফরমেশন আছে, কেন্দ্রীয় অর্থের ইরিগেশন স্ট্রাকচার এর উপরে দেখবেন যে সমস্ত বাঁধগুলো আছে, 32 ড্যাম আছে, চেক ড্যাম আছে 500। এখানে সাংসদ মাননীয় জ্যোতির্ময় সিং মাহাতো এবং আমি সহ আমরা একসঙ্গে, এটা রাজ্যের বিষয় হলেও টাকা কেন্দ্রের, সেই বিষয়ে চাপ দিয়েছি। এখানে প্রায় 500 চেক ড্যাম তৈরি হয়েছে এই পুরুলিয়াতে। সেটা কিন্তু আমাদের চাপ দেওয়াতেই হয়েছে এবং কেন্দ্রীয় সরকারের অর্থ। আর 32টা যে ক্যানেল আছে সেখানে কিন্তু সমস্ত বাঁধানো এই কাজ চলছে। খুব শীঘ্রই মাননীয় জ্যোতির্ময় দা আপনাদের ডিটেলস দিয়ে দেবেন, ঠিক আছে? তাহলে আমাদের মূল কথা হলো, বাজেটের নিশ্চিত করে কোনো প্রস্তুতি নেই, কোনো কিছু জানানো নেই। আগে থেকে গত বছরের যে অর্থ, সেই অর্থ কতটা খরচ হয়েছে, তার কতটা টাকা পড়ে রইল। আরেকটা হচ্ছে যে ওই যে 4,000 কোটি টাকা, তো সমস্ত এলাকায় তো একেবারে ঢালাই রাস্তা হয়ে যাওয়ার কথা। এটা এরকম হচ্ছে কেন? কি মনে হয় এর পেছনে কি কারণ থাকবে? এর পেছনে গোটাটাই তো গণ্ডগোল। তার কারণ এই সরকার এক খাতের টাকা আরেক খাতে খরচ করে। আপনাদেরকে বলছি, পরিযায়ী শ্রমিকের জন্য, মাইগ্রেন্ট লেবার জন্য আজকে এই যে বিষয় যেটা নিয়ে এসছে, এর দায় কাদের? এর দায় কাদের? আমি একেবারে পরিষ্কার ভাষায় বলছি, রাজ্যে যখন কেউ ঢুকে গেল, সমস্ত দায় রাজ্য সরকারের। কিন্তু ওদের অভিযোগ যে ট্রেনেও তো তারা পরিষেবা পায়নি বা চিকিৎসা পায়নি। এগুলো এটা পরিকল্পিতভাবে এটা বলা হচ্ছে। ট্রেনে চিকিৎসা পায়নি এটা কখনো হতে পারে না। ট্রেনে যখন আসছে তখন সেখানে মানে যে কোনোভাবে যদি ফোন করেও খবর দিত, তাহলেও পরবর্তী স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে তাকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরকম অসংখ্য উদাহরণ আছে। এগুলো ঠিক নয়। এগুলো সম্পর্কে তারা লিখিত দিলে মাননীয় সাংসদ উনি সমস্ত লিখবেন, যথাযথ ব্যবস্থা করবেন। কিন্তু এটা পরিকল্পিত বিষয়। আগে নিজেদের মানে কথা ভাবুন, যে রাজ্যে ট্রেন ঢুকে গেল, যখন ঢুকলো তো তখন কি হলো, তাদের কি ব্যবস্থা হয়েছে? সমস্ত মাইগ্রেন্ট লেবারদের অর্থ দিয়েছে, কেন্দ্রীয় সরকার অর্থ দিয়েছে, সেই টাকার হিসেব কোথায়? প্রায় 1,000 কোটি টাকা দেওয়া হয়েছে। আপনি বলুন, সমস্ত যে কোয়ারেন্টাইন যে সমস্ত ইনস্টিটিউশন করা হয়েছে সেখানে তাদের খাবার দাবার দেওয়া হচ্ছে ঠিক মতো? ইয়েস। মানে এটা ভয়ঙ্কর ব্যাপার। করোনার জন্য দেওয়া হয়েছে, এগুলো তো সমস্ত আছে। আজকের মূল বিষয় হচ্ছে
এক নম্বর, সমস্ত মিডিয়াকে অন্ধকারে রেখে অ্যানুয়াল বাজেট তৈরি হচ্ছে, এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ করছি। মিডিয়ার জানা উচিত। আর কোনো তার প্রিপারেটরি কমিটি হলো না, তার জন্য খসড়া বাজেট হলো না। একটা বাজেট তৈরি করতে গেলে পূর্বের বছরের সব কিছু দিতে হয়, সেটা জানাতে হয়। আমাদের কাছে কোনো কাগজ নেই, আমরা চলে যাব বাজেট হয় নাকি? বাজেটের বিষয় তো দিতে হবে আমাদের কাছে। এই কারণেই বয়কট। হ্যাঁ, আর শুধু তাই নয়, আমরা গত 1 বছর ধরে এটা খেয়াল করেছি, কেন্দ্রীয় সরকারের স্কিমেও যে সমস্ত প্রজেক্ট তৈরি হচ্ছে, যা কিছু রাস্তাঘাট যা কিছু হয়েছে, কোথাও জনপ্রতিনিধিদের ডাকা হচ্ছে না, সংসদীয় প্রতিনিধিদের ডাকা হচ্ছে না। টাকা দেবে একজন, আমাদের যে ফেডারেল স্ট্রাকচারে এটা করার পদ্ধতি আছে, রাজ্য সরকার করবে, কিন্তু মর্যাদা দিতে হবে। কোনো সাজেশন চাওয়া হচ্ছে না। তো সেই জন্য আমি বলবো যে এই বাজেট আপনার নোট করতে হবে, কেউ নোট করছেন, এই বাজেট পাবলিক ডোমেনে দেওয়া হোক। পাবলিক ডোমেনে, মানে জনসাধারণকে সর্বসমক্ষে যাতে সবাই দেখতে পায়, একটা ওয়েবসাইটে দিতে হবে এবং মিডিয়াতে প্রকাশ করা হবে। সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষের দেওয়া হয়, হ্যাঁ, সেটা আগে খসড়া ঝোলানো হয়, 1 মাস ধরে ঝোলে বা নির্দিষ্ট দিন 40 দিন ধরে ঝোলে, তারপর ফাইনাল বাজেটে পাস হয়। হ্যাঁ, তো কিন্তু খসড়া বাজেট আমাদের কাছে আসেনি, আমাদেরকে যেতে বলা হচ্ছে, খসড়া বাজেট আমাদের কাছে পাঠায়নি। এবারে কি আপনারা জানেন খসড়া বাজেট ঝুলেছে? আমি আপনার কাছে জানতে চাইছি। জেলা পরিষদ বাজেট নিয়ে বলছেন তো? হ্যাঁ, তাই ঝুলেছে। একটা বাজেট মিটিং হয়েছিল, প্রি বাজেট মিটিং, ঝুলেছে কিনা আমি জানি না, কিন্তু খসড়া বাজেটের একটা মিটিং হয়েছিল। দেখুন, এনারা কি ওই মিটিং উনি ছিলেন, আমার সঙ্গে ওনার কথা হয়েছিল সেদিন। এনারা কোনো মিডিয়ার কেউ জানেনই না যে আজকে জেলা পরিষদের ওই বাজেট। মিটিংটাই ছিলেন নজরুল। আমি বলছি পরিষ্কার বলছি। জেলা পরিষদের বাজেট হবে এটা আপনারা জানেনই না। কাজে আমি বলবো প্রত্যেকটা খাতে গতবারের কত অর্থ ব্যয় হয়েছে, কত অর্থ আছে 2019-20 বর্ষে, আর তার কতটার অডিট হয়েছে। এর মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিমস যেগুলো আছে, প্রত্যেকটা স্কিম অনুসারে কত বাজেট এসেছিল আর কত খরচ হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিমস আলাদাভাবে যেন দেওয়া হয়। যেমন স্বচ্ছ ভারতের নির্মল বাংলা নাম দিয়েছেন, সেখানে নির্মল বাংলার পাশে স্বচ্ছ ভারত লিখতে হবে। যেখানে বাংলা আবাসন যোজনা বলছেন, সেখানে প্রধানমন্ত্রী আবাসন যোজনা লিখে পাশে বাংলা আবাসন যোজনা লিখে, হ্যাঁ, সেটা করতে বলছি। মানুষের এটা মানে পরিষ্কারভাবে পরিষ্কার বিষয় জানা উচিত যে একইভাবে সড়কের ক্ষেত্রে তো বলতে তাই। হ্যাঁ, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, সেখানেও লিখুন, আপনি নামকরণ করেছেন, ঠিক আছে, আমরা সম্মান করছি আপনাকে, কিন্তু দুটো নামই লিখতে হবে, এটা হলো একটা দাবি। সেই রকম ন্যাশনাল রুরাল লিভলিহুড মিশন NRLM, এই NRLM প্রকল্পে যে অর্থ এসেছে, মানে এক এক জেলায় শত শত কোটি টাকা ব্যয় হচ্ছে, সেখানে নাম পাল্টে দেওয়া হয়েছে, আনন্দধারা নাম দেওয়া হয়েছে। সেই আনন্দধারার পাশে NRLM লিখুন এবং কত টাকা দেওয়া হয়েছে, এবং যাদেরকে দেওয়া হয়েছে তাদের নামও একটা ওয়েবসাইটে দিন। আর প্রধানমন্ত্রী আবাসন যোজনায় আপনাদের যে লিস্ট আছে, সেই লিস্টের কতগুলো হয়েছে এবং কতগুলো বাকি আছে, এই অর্থ এই বর্ষে কতগুলো হবে, এর পুরো ডিটেলস এই বাজেটে থাকা উচিত। শুধু একটা কথা ছিল, যেটা হচ্ছে যে এই যে কেন্দ্র সরকারের প্রকল্প, যেটা একটা নাম ঠিক হচ্ছে এবং সেটা রাজ্যে আসার পরে নাম চেঞ্জ হয়ে যাচ্ছে, এই কালচারটা কি শুধু আমাদের বেঙ্গলেই না অন্যান্য রাজ্যের ক্ষেত্রে এরকম আপনাদের নজরে এসছে? অন্যান্য রাজ্যে এরকমভাবে আসেনি, অন্যান্য রাজ্যে এরকমভাবে হয়নি। দক্ষিণের কিছু কিছু রাজ্যে আছে, কিন্তু বাকি কোথাও এরকম নেই। মানে একেবারেই নতুন নয় ব্যাপারটা। একেবারে নতুন নয়, কিন্তু অত্যন্ত কম, সেটা অত্যন্ত কম। এই রাজ্যে যেমন সব কিছুতেই করা হচ্ছে, যেমন আয়ুষ্মান ভারত এখানে আনলোই না, এবং তার পেছনে যুক্তি দিয়েছে যে
আমাদের স্বাস্থ্যসাথী প্রকল্প আছে এবং সেখানেও আমরা 5 লক্ষ টাকার সুবিধে দিচ্ছি, আর কেন্দ্রীয় সরকার আমাদেরকে নকল করেছে। আচ্ছা, বুঝে নিলাম নকল করেছে, বেশ করেছে, কিন্তু এই 5 লক্ষ টাকার বিমা আয়ুষ্মান ভারত চালু করলে যেটা লাভ হতো আমার রাজ্যের সমস্ত মানুষের, এই যে স্বাস্থ্যসাথীর বিমা, তার 5 লক্ষ টাকার জন্য যে প্রিমিয়ামটা সরকারকে দিতে হয়, সেই প্রিমিয়ামের 60% টাকা তো কেন্দ্রীয় সরকার দিত। তাহলে আমার রাজ্যের সমস্ত মানুষের দেওয়া ট্যাক্স দেওয়া টাকা ওই 60% বেঁচে যেত। আমার যে ঋণ ক্রমাগত বাড়ছে, সেই ঋণটা তো একটু হলেও কম হতো। তার থেকে আরেকটি বড় কথা, আমার রাজ্যের লোক পুরীতে বেড়াতে গেল, হ্যাঁ, পুরীতে বেড়াতে গিয়ে অসুস্থ হতে পারে, তখন সে চিকিৎসা পাবে না, কিন্তু ওই আয়ুষ্মান ভারত কার্ড থাকলে ওখানেও চিকিৎসা হবে। আমি যদি মনে করি যে আমি চিকিৎসাটা করাতে ভেলোর যাব, পুরুলিয়া থেকে অনেক লোক ভেলোর যায়, তো ভেলোর গিয়ে ওই কার্ডে চিকিৎসা হতো আয়ুষ্মান ভারত, স্বাস্থ্যসাথীতে তো আর ভেলোর গিয়ে চিকিৎসা হবে না। ঠিক আছে, তো প্রধানমন্ত্রী যে গরিব প্রকল্প যোজনা, এটা কেন আমাদের বাংলা পেল না? কোনটা? গরিব প্রকল্প যোজনা, এটা পরিযায়ী শ্রমিকদের জন্য। মাইগ্রেন্ট। ও, পরিযায়ী শ্রমিকদের জন্য, হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছেন। কোনো তালিকাই দেয়নি। যেমন কৃষকদের জন্য, কৃষকরা অন্য সব জায়গায় তালিকা দিয়েছে, কৃষক সম্মান নিধি, তার তো সব রাজ্য তালিকা দিয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ তালিকা দেয়নি। সেজন্য ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে শনিবারে যদি তালিকা দেওয়া হয়, সোমবারে দিতে হবে। এটা কৃষক সম্মানিত ক্ষেত্রে। কৃষক সম্মান নিধি, পরিযায়ী শ্রমিকদেরও তো কোনো তালিকা করার প্ল্যানিংই রইল না, কোনো তালিকা করে। মাঝখানে করে মানে বাংলার পরিযায়ী শ্রমিকরা বঞ্চিত। হ্যাঁ, আমার রাজ্য সরকারের জন্য বাংলার শ্রমিকরা বঞ্চিত, কিন্তু বাংলাকে 2015 সালে সরকার, কেন্দ্রের দলের সরকার নেই, কিন্তু তা সত্ত্বেও 3 গুণ অর্থ দিয়েছে। সেই অর্থ যে 5 বছর, এটা তো শেষ হয়ে গেল 2015 থেকে 20, তো তাতে পুরুলিয়া কি পেল এটা আমি জানতে চাই। 2015 থেকে 2020 অর্থবর্ষে পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে অর্থ এই জেলায় এসেছে, সেই অর্থের মানে ব্যবহারে কি কি প্রকল্প কি হয়েছে, এগুলো ডিটেলস জেলা পরিষদ যেন দেয়। ঠিক আছে, তাতে আনুমানিক প্রায় 20,000 কোটি টাকা। আপনি তো একটু যদি এগিয়ে আসেন। একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছুগুলো ট্রেন, যেগুলো প্যাসেঞ্জার ট্রেনকে এক্সপ্রেসে রূপান্তরিত করে দেওয়া হবে, প্যাসেঞ্জার ট্রেনগুলোকে এক্সপ্রেসে রূপান্তরিত করা হবে। এবং এ তো অনেক পুরনো খবর, এটা আজকে না, আজকে এই বিষয়ে এসছে, বিষয় কিন্তু এটা তো পুরুলিয়ার প্রস্তাব কিন্তু রেল দিয়েছে। না না না, তাতে তো আমাদের বেশ বলছি কিছু আজকে- আমাদের যে প্যাসেঞ্জার ট্রেন, সেই হ্যাঁ। ট্রেন যদি এক্সপ্রেসে পরিণত হয়, তাহলে গরিব মানুষরা যাবে কিভাবে? এটা তো এটা হবে না। এটা রেলবোর্ড 17 জুন এই অর্ডারটা পাঠিয়েছে সব সিপিটিএমদের, চিফ প্যাসেঞ্জার ট্রান্সপোর্টেশন ম্যানেজার, অল যতগুলো জোন আছে সব সিপিটিএমদের পাঠিয়েছে 17 জুন। অর্ডার আছে আপনার কাছে? হ্যাঁ, অর্ডার আছে? হ্যাঁ, অর্ডার আছে। অর্ডার আছে। এই অর্ডারের ভিত্তিতে নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে কোন কোন স্টপেজ উঠছে এবং কোন কোন ট্রেন এক্সপ্রেস কনভার্ট হচ্ছে সেই সার্কুলারও জারি করে দিয়েছে। যদিও আমাদের সাউথ ইস্টার্নের কালকে বলেছে যে না, আমরা এখনো সিদ্ধান্ত কিছু নিইনি। অর্ডারটা এসছে। আমি একটা কথা বলি, শুনুন, ইন্টার ডিপার্টমেন্টাল কোনো চর্চার বিষয় নিয়ে মিডিয়াতে তোলপাড় করা উচিত নয়। তো আপনারা যদি এই বিষয়ে জানান, আমি তাহলে এর আগে যখন জেনেছিলাম তখনও কিন্তু আমি অলরেডি ডিআরএম এর সঙ্গে কথা বলেছিলাম, শুধু নয়, একেবারে জোনাল ম্যানেজারের সঙ্গেও কথা বলেছি। এমপি পূর্বে আমাকে বলেছেন যে আমি মানে প্যাসেঞ্জার যাতে ইয়ে না হয় সেটা আমি যথাস্থানে কথা বলছি। সেটা আমরা দেখবো, মানুষের সাথে আমরা আছি, মানুষের জন্য আছি, কোনো চিন্তা নেই। দাদা, আপনি তো পরিবারের সাথে কথা বললেন, অভিযোগটা তো মানে ঠিক শুনলেন। কোশ্চেনটা একটু ডিটেলস হবে। না, এটা হচ্ছে যে জয়পুরে যে বাচ্চাটি মারা গেছিল, তাদের অভিযোগ, বাড়ির লোকের অভিযোগ যে আপনি তাদের বাড়িতে যাননি, যাননি। এটা একটা বড় অভিযোগ। এই ব্যাপারে দেখুন, দেখা করতে এতগুলো জেলার মধ্যে
অনেক পরিবারে আমরা একসঙ্গে যেতে পারিনি। এর আগে উত্তরপ্রদেশে যে ঘটনা ঘটেছিল সেই সময় সব পরিবারে আমাদের যাওয়া হয়, কারণ এত বড় জেলাতে তো এত কম সময়ের মধ্যে সম্ভব হয়ে ওঠে না। আমরা যেদিকে যেদিকে আমাদের ভিজিট থাকে, যেমন আমার ওখানেই আমার যেখানে বাড়ি সেখানে আমাদের কার্যকর্তার ঘরে একজন ঘটনা ঘটেছে, আমরা যাওয়া হয়নি, সেটা 1 মাসের উপর হয়ে গেছে। যে সময় ওই রুটে যাওয়া হয় সেই সময় যাওয়া হয়। সম্পর্ক অভিযানে ছিলাম, গুড়াতে গেছিলাম, গুড়াতে দেখা সাক্ষাৎ করে নিলাম পরিবারে, এরকমই হয়। কারণ এত বড় এটা ছোটোখাটো এরিয়া নয়। আমি যদি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলি কি যতগুলো পরিবারের পশ্চিমবাংলায় ঘটনা ঘটেছে কটা পরিবারে গেছেন, তো তার কাছে জবাব থাকবে 0। কারণ তার কাছে একই উত্তর আসবে কি এত বড় রাজ্যে আমি কতগুলো পরিবারে যাব, মাননীয় মুখ্যমন্ত্রী এটাই জবাব দেবে। আমি সেই পরিবারের সঙ্গে আছি, তাদের দুঃখে আমিও দুঃখিত আছি। তাদের উপর যদি কোনোখানে কোনোরকম যদি অন্যায় হয়েছে তার সুবিচার হওয়া উচিত। আমি সেটা তাদের সঙ্গে কথা বলেছি, এবং যেভাবে হয়েছে আমার সঙ্গে সাক্ষাৎ যেই করতে আসে তার সঙ্গেই সাক্ষাৎ হয়, সেটার সঙ্গে কোনো সম্পর্কই নেই। কারণ প্রত্যেক দিন মনে হয় আমার অফিস থেকে এমন কোনো ব্যক্তি থাকে না যে কোনো বিষয়ে চিঠিপত্র নিয়ে যায় না, যতটুকু পারি সহযোগিতা হয়। তো সেরকম কিছু প্রথমে জানা যায়নি, হঠাৎ করে দেখছি বাইরে বসেছে। আমি বললাম ভাই, আমাদের মাননীয় সাধারণ সম্পাদক বিবেক দাকে বললাম কেন বাইরে বসেছি, ওদেরকে ডেকে নিন। ওরা এসছেন, আমি কথা বলেছি, কথা বলার পরে বলেছি আপনাদের সুবিচারের জন্য আমি আছি। তার আগেও যখন ঘটনা ঘটেছে, আনন্দবাজারের বরিষ্ঠ সংবাদদাতা মাননীয় প্রশান্ত পাল আমাকে জিজ্ঞেস করেছিলেন টেলিফোনের মাধ্যমে। আমি তার কাছে যথাসাধ্য আমি তাকে বলেছি আমি চেষ্টা করছি, তার রেলবোর্ডের সঙ্গে আমি কথা বলেছি। আমি বলেছি, ওরা বললো इंक्वायरी जरूर हम लोग करेंगे, और इंक्वायरी करने के बाद जो भी इनका ये आएगा, जिसका इंक्वायरी होना चाहिए, जिसका डिपार्टमेंट में आना चाहिए, কারণ এখানে জিআরপিরও ব্যাপার আছে। জিআরপি রাজ্য সরকারের পুলিশ হয়, প্রত্যেক স্টেটের আলাদা আলাদা বিষয় থাকে। উড়িষ্যার ঘটনাটা উড়িষ্যার থেকে শুরু হয়ে পশ্চিমবাংলা পর্যন্ত আছে। তো তার পরের দিন আমার যে ছিল আনন্দবাজার পত্রিকাতে সেটা ছাপা হয়েছিল। হ্যাঁ, তো সেই হিসেবে আর দেখা করেছেন, আমি তাদের যে সমস্যা আমরা শুনেছি, শোনার পরে আমি ওনাদেরকে বলেছি আমি আপনারা ইমিডিয়েট আপনাদের পক্ষ থেকে একটা চিঠি করুন, আমিও তার এতে আমি একটা চিঠি করবো। দেখুন, পশ্চিম বাংলাতে এরকম নজিরবিহীন ঘটনা আপনারা হয়তো জানেন কি জানেন না, আপনাদের জানা উচিত সংবাদদাতা বন্ধুদের। কোথাও কোনো ঘটনা ঘটলে তা কোনো ব্যক্তির বাড়িতে এরকম আমি জানি না। আমি যে রাজ্যে বসে আছি সেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাইছি, আপনার ল অ্যান্ড অর্ডারটা কোন জায়গায় পৌঁছে দিয়েছে? আপনার যদি কোনো জায়গায় কোনো ঘটনা ঘটে তো আপনার সঙ্গে নবান্নতে দেখা করতে যাবে, না আপনার কালীঘাটের বাড়িতে লোক ঘেরাও করবে? আমি এখানে জিজ্ঞেস করব মাননীয় মন্ত্রী মহাশয় এবং তৃণমূলের নেতাবৃন্দদেরকে, এখানে কোনো ঘটনা ঘটলে আমাদের যে দুলাল কুমারের হত্যা হয়েছিল, আমাদের তিলোচন মাহাতোর হত্যা হয়েছিল, 6 জনকে আপনারা শহীদ করেছেন, কারা করেছে, কী করেছে, আমরা কি করেছি? গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা ডিএম অফিসের বাইরে ধর্ণা দিয়েছি। আমরা তো কোনো তৃণমূলের নেতার বাড়ির দুয়ারে যাইনি, বসিনি। এটা তৃণমূল কংগ্রেস করিয়েছে, নিজের পায়ের তলায় মাটি সরে গেছে, তখন এইসব নাটকগুলো শুরু করেছে। কারণ 8 মাস পরে সিপিএমকে যেমন খুঁজে পাওয়া যায়নি, এর আগে যেমন বাংলা কংগ্রেস ইতিহাস হয়ে গেছে, তার আগে কংগ্রেস যেমন আরও ইতিহাস হয়ে গেছে, সেরকম হতে চলেছে। আজকে যে আমরা বেচের কথা মাননীয় সাংসদ বাঁকুড়া উনি বললেন কি কেন আমরা আজকে এই বেচ করেছি, তো এদেরই উত্তরসূচি ছিল, এদেরই পূর্বপুরুষ ছিল ওরা, যে কংগ্রেস, যে ইন্দিরা গান্ধী, ইনারই গুরুমাতা ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। তো তাদের কাছ থেকে আমরা কি আশা করতে পারি? আমি নিজে এসপিকে ফোন করছি, এসপি বলছেন আপনার সঙ্গে সাক্ষাৎ করতে গেছে। আমরা সাক্ষাৎে তো এরকমভাবে আমি জানি না, আমি প্রথমবার দেখছি পশ্চিমবাংলাতে এরকম সাক্ষাৎ হয়, সারা ভারতবর্ষে তো এরকম আমি জানি না। জনপ্রতিনিধি আছি, আমার তো কাজ হচ্ছে, ডিউটি হচ্ছে। দেখা করতে গেলে কোথায় যাবেন? আমার এখানে আসবে, আমার কাছে আসবে, আমি তো ওয়েলকাম, সুস্বাগতম। কিন্তু দেখা করার জন্য তো একদম ধর্নায় এরকম তো আমি জানি না, প্রথম শুনছি আমি। এটা ইচ্ছাকৃতভাবে তৃণমূল প্ল্যানিং করে যাতে একটা সিন ক্রিয়েট হয়, এবং তারা কোনো কিছু ইস্যু যখন খুঁজে পাচ্ছে না, দুর্নীতি জেরাজের হয়ে আছে, মুডটাকে ঘোরানোর চেষ্টা করছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমাদের যে 18 এবং রাজ্যসভার যে 20 জন এবং টোটাল ভারতবর্ষের যতজন আমাদের এমএলএমপি আছে, কারো বিরুদ্ধে যদি একটা কেউ কিছু যদি করে দিতে পারে, তো আমাদের সঙ্গে সঙ্গে তাকে সকজ করে পার্টির থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। এটা ভারতীয় জনতা পার্টির প্রতিজ্ঞা আছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের যে ভুরি যে অন্যায় অত্যাচার, মানুষ জেরাজের হয়ে গেছে, কোনো ইস্যু পাচ্ছে না, তখন বলে এটা করা যাক। আমি তো প্রথমেই বললাম তাদের পরিবারের পাশে আছে, তাদের দুঃখে আমিও দুঃখিত। কিন্তু আমিও মাননীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করছি কি এতগুলো ঘটনা ঘটলো আপনি কেন জাননি, আপনি কটা পরিবারে গেছেন? কিন্তু কি আছে, তারও সম্ভব নয়। কারণ আমরা জানি এত বড় বাংলাতে, সেরকমই আমার এত বড় জেলাতে, এত বড় ভৌগোলিক এরিয়া, তারপর রাজ্যে আমাকে পার্টির দায়িত্ব দিয়েছে, সব জায়গায় ঘুরতে হয়, সেটাও দেখতে হয়।
এই হচ্ছে বিষয়। সেই জন্য তৃণমূল কংগ্রেসের বন্ধুদের কাছে আমি জিজ্ঞেস করব যে আপনারা যে এরকম ঘটাচ্ছেন যখন আপনাদের কাছে কোনো ইস্যু নেই, আপনাদের গোটাপ গেম চলছে পাথর খাদান, কয়লা খাদান আর এতে বালি খাদানে মারামারি নিজেই হচ্ছে, তু ছিছুর নিজেই করছেন, এখন কোনো কিছু পাচ্ছেন না, লোকের কাছে পুরোপুরি ওপেন হয়ে গেছেন, ভাগাভাগি নিয়ে আপনাদের মারামারি চলছে, তখন আর কি করবেন? তখন কি করছে, ভোলা ভালা লোককে আপনারা পাঠিয়ে দিচ্ছেন। তাহলে আমি তো বললাম আপনারা যখন সমস্যা হবে আমার কাছে আসুন, আমি সব সময় যতটা পারি চেষ্টা করি। একটা মানুষের 18 ঘন্টা সময় থাকে, কারণ 6 ঘন্টা নিজের জন্য দিতে হয় বেশির থেকে বেশি, কারণ আমিও মানুষ। তো সেইটা বাদ দিয়ে সবসময় মানুষের সেবায় সবসময় আছি, যতটুকু পারি আমরা সেবা করি। আমাদের নেতা হচ্ছে মাননীয় নরেন্দ্র ভাই মোদী, তার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমরা সেবা কাজ করি।